নমস্কার, বিদিশার গল্প পাঠের আসরে সকলকে আর একবার স্বাগত। সত্যজিৎ রায় বাঙালির আবেগের নাম। আপামর বাঙালির মনের মণিকোঠায় তার লেখা, তার চলচ্চিত্র একটা অন্যরকম জায়গা করে নিয়েছে। তার লেখা ছোট গল্পগুলো ছোটদের তো প্রিয় বটেই, বড়দেরও সমানভাবে প্রিয়। আজ পড়ব সত্যজিৎ রায়ের লেখা একটা ছোট গল্প, মৃগাঙ্কবাবুর ঘটনা। মৃগাঙ্কবাবু তার সহকর্মী সলিল বসাকের কাছ থেকে প্রথম জানতে পারলেন যে বাঁদর থেকে মানুষের উদ্ভব হয়েছে। এ খবর আজকের দিনে শিক্ষিত লোক মাত্রই জানে, কিন্তু ঘটনাচক্রে খবরটা মৃগাঙ্কবাবুর গোচরে আসেনি। আসলে তার জ্ঞানের পরিধিটা নেহাতি সংকীর্ণ। স্কুলে মাঝারি ছাত্র ছিলেন, পাঠ্যপুস্তকের বাইরে কোনো বই পড়তেন না। পরেও বই পড়ার অভ্যেসটা একেবারেই হয়নি। বলেন কি মশাই, তাজ্জব ব্যাপার, বাঁদর থেকে মানুষ হয়েছে? মৃগাঙ্কবাবু চরম বিস্ময় প্রকাশ করলেন। ঠিক তাই, বললেন সলিলবাবু। লক্ষ লক্ষ বছর আগে মানুষ ছিল এক শ্রেণীর চতুষ্পদ বাঁদর। বাঁদর জাতটা অবশ্যই এখনো আছে, কিন্তু যে শ্রেণীর বাঁদর থেকে মানুষের উদ্ভব হয়েছে সে শ্রেণীর লোপ পেয়ে গিয়েছে। মৃগাঙ্কবাবু এবং সলিলবাবু দুজনেই হার্ডিঞ্জ ইন্ডিয়া কোম্পানিতে কেরানিগিরি করেন। মৃগাঙ্কবাবু 22 বছর হলো কাজ করছেন, আর সলিল 15। দুজনে পাশাপাশি টেবিলে বসেন, তাই একটা বন্ধুত্ব গড়ে উঠেছে। না হলে মৃগাঙ্কবাবু মোটেই মিশুকের লোক নন। বাঁদর থেকে মানুষ হওয়ার খবরটা মৃগাঙ্কবাবুর মনে গভীরভাবে রেখাপাত করল। তিনি কলেজ স্ট্রিটে বইয়ের দোকান ঘেটে একটা বিবর্তনের বই জোগাড় করে পড়ে ফেললেন। সলিল ভুল বলেনি। ছাপার অক্ষরের তথ্যটা দেখে মৃগাঙ্কবাবু আর সেটা উড়িয়ে দিতে পারলেন না। আশ্চর্য, বাঁদর থেকে মানুষের আসতে এত লক্ষ বছর লেগেছে। আদিম অবস্থাটা এবং পরিবর্তনের ব্যাপারটা এখনো কিছুটা অন্ধকারে রয়েছে, তবে এ ব্যাপারে প্রাণী বিজ্ঞান গবেষণা চালিয়ে যাচ্ছে। মানুষ ও বাঁদর এই দুইয়ের মাঝামাঝি অবস্থাকে যে বলা হয় মিসিং লিঙ্ক, এ খবরও মৃগাঙ্কবাবু জানলেন। কিন্তু এতেই মৃগাঙ্কবাবুর আঁশ মিটল না। তিনি প্রথমে জাদুঘর গেলেন আদিম মানুষের মূর্তি আর তার হাড়গোড় দেখতে। দেখে বুঝলেন আদিম দ্বিপদ মানুষের চেহারার সঙ্গে বাঁদরের চেহারার বিশেষ মিল ছিল। তারপর মৃগাঙ্কবাবু গেলেন চিড়িয়াখানায়। সেখানে অনেকক্ষণ ধরে মনোযোগ দিয়ে দেখলেন। এক হলো লেজ বিশিষ্ট মাংকি, আর এক হলো লেজবিহীন এপ। এর মধ্যেও নানা রকম শ্রেণী। দিশি বাঁদর আর হনুমানের বাইরে রয়েছে আফ্রিকার গরিলা, শিম্পাঞ্জি, বেবুন ইত্যাদি। আর তাছাড়া রয়েছে সুমাত্রার ওরাংওটাং বা বন মানুষ। এই যে মানুষ কথাটা জুড়ে দেওয়া হয়েছে, এটা মৃগাঙ্কবাবুর কাছে খুবই অর্থপূর্ণ বলে মনে হলো। তার আরও মনে হলো সব রকম বাঁদরের মধ্যে আফ্রিকার শিম্পাঞ্জির সঙ্গে মানুষের সবচেয়ে বেশি মিল। শুধু তাই নয়, একটি বিশেষ শিম্পাঞ্জি তো মৃগাঙ্কবাবুর সম্পর্কে বিশেষ কৌতূহলী বলে মনে হলো। বারবার তার দিকে চাওয়া, এগিয়ে এসে খাঁচার শিক ধরে দাঁড়িয়ে তার দিকে চেয়ে মুখভঙ্গি করা, এমনকি দাঁত বার করে হাসা পর্যন্ত। মৃগাঙ্কবাবুর মনে হচ্ছিল যেন জানোয়ারটিকে তিনি অনেক দিন ধরেই চেনেন। চিড়িয়াখানায় ঘণ্টাখানেক কাটিয়ে বাড়ি ফেরার পথে মৃগাঙ্কবাবু হঠাৎ কালু মামার কথা মনে পড়ে গেল। মৃগাঙ্কবাবুর যখন বছর 25 বয়স, তখন কালু মামা একবার কিছুদিনের জন্য তাদের বাড়িতে এসেছিলেন। তখন তিনি মৃগাঙ্কবাবুকে মাঝে মাঝে মর্কট বলে সম্বোধন করতেন। এই মর্কট, মোড়ের দোকান থেকে 1 প্যাকেট সিগারেট কিনে আনতো। মৃগাঙ্কবাবু একদিন জিজ্ঞাসা করে না করে আর পারেননি, আচ্ছা কালু মামা, তুমি আমায় মর্কট বলো কেন? কালু মামা উত্তর দিতে সময় লাগেনি। তোর চেহারাটা মর্কটের মতো, তাই। আয়নায় নিজের মুখ দেখেও বুঝতে পারিস না? কপাল ছোট, কুতকুতে চোখ, নাক আর ঠোঁটের মাঝখানে এত বড় ফাঁক। মর্কট বলবো না তো কি বলবো? তোর হাতের আংটিটা যে এম লেখা রয়েছে, সেটা আসলে মৃগাঙ্ক নয়, ওটা মর্কট অথবা মাংকি। তোর আর চাকরি খুঁজতে হবে না, চিড়িয়াখানায় খাঁচায় তোর জন্য ভ্যাকেন্সি রয়েছে সবসময়। মৃগাঙ্কবাবু অবশ্যই এরপরে আয়নায় নিজের চেহারাটা খুব ভালো করে দেখেছিলেন। কালু মামা খুব ভুল বলেননি, একটা বাঁদুরে ভাব আছে বটে তার চেহারার মধ্যে। তখন মনে পড়ল স্কুলেও মহেশ স্যার তাকে এই বাঁদর, তোর বাঁদরামো থামা,
জাতীয় কথা বলে ধমক দিতেন। তখন মৃগাঙ্কবাবুর বয়স 12-13। নিজের চেহারা যে বাঁদরের মতো হতে পারে এ খেয়াল তার হয়নি। শুধু মুখে নয়, পিঠে একটা কুঁজো ভাব, তার শরীরের লোমের আধিক্য, এ দুটোও তাকে কিছুটা বাঁদরের কাছাকাছি এনে দেয়। সলিলের কথাটা তার আবার মনে পড়ল। সুদূর অতীতে যে বানর থেকে মানুষের উদ্ভব হয় তার কিছুটা ছাপ এখনো মৃগাঙ্কবাবুর চেহারায় রয়ে গেছে। চিন্তাটা তাকে বিব্রত করতে লাগলো। আপিসে টাইপ করতে করতে মনে হয় আমার মধ্যে বিবর্তন পুরো হয়নি, আমার মধ্যে খানিকটা বাঁদর এখনো রয়ে গেছে। কিন্তু পরক্ষণেই মনে পড়ে, বাঁদর কি আপিসের ডেস্কে বসে টাইপ করতে পারে? তার চেহারার সঙ্গে বাঁদরের যেটুকু সাদৃশ্য সেটা সম্পূর্ণ আকস্মিক। সেরকম তো অনেক লোকের চেহারার সঙ্গেই অনেক জানোয়ারের মিল আছে। অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের সুরেশবাবুর মুখের সঙ্গে তো ছুঁচোর আশ্চর্য সাদৃশ্য। মৃগাঙ্কবাবু 16 আনাই মানুষ, এই নিয়ে সন্দেহ প্রকাশ করার কোনো কারণ থাকতে পারে না। এরই মধ্যে একদিন মৃগাঙ্কবাবু খেয়াল করলেন তিনি কলা আর চিনে বাদামের বিশেষ ভক্ত। আপিস থেকে ফেরার পথে রোজই দুটোর একটা কিনে খান, আর এই দুটোই হলো বাঁদরেরও প্রিয় খাদ্য। এই বাঁদর, তুই কলা খাবি, জয় জগন্নাথ দেখতে যাবি? ছেলেবেলার এই ছড়াটা তার মাথায় ঘুরতে লাগলো। এই মিলটাও কি আকস্মিক? নিশ্চয়ই তাই। কলা তো অনেকেই খায়, চিনে বাদামও খায়। মৃগাঙ্কবাবু চিন্তাটা জোর করে মন থেকে দূর করে দিলেন। কিন্তু যতই স্বাভাবিক হওয়ার চেষ্টা করুক না কেন, মৃগাঙ্কবাবু চিন্তাটা কিছুতেই যেতে চায় না। বাঁদর থেকে মানুষ, বাঁদর থেকে মানুষ, আমি কি তাহলে পুরোপুরি মানুষ হয়নি? আমার মধ্যে কি বাঁদরত্ব খানিকটা রয়ে গেছে? টাইপিং ভুল হতে লাগলো। আর এবার মেজো সাহেবের কাছ থেকে ডাক পড়ল। আপনার কি হয়েছে বলুন তো? মেজো সাহেব জিজ্ঞাসা করলেন। আগে তো আপনার টাইপিংয়ে ভুল থাকতো না, আজকাল এটা হচ্ছে কেন? মৃগাঙ্কবাবু আর কি বলবেন, বলেন কদিন শরীরটা একটু খারাপ হয়েছিল স্যার। তাহলে ডাক্তার দেখান, আপিসের ডাক্তার তো রয়েছে, ডাক্তার গুপ্তকে বলুন। না স্যার, তার দরকার হবে না, আর ভুল হবে না, আমি কথা দিচ্ছি। আমার ত্রুটি মাফ করবেন স্যার। মেজো সাহেব মৃগাঙ্কবাবুর কথা মেনে নিলেন, কিন্তু মৃগাঙ্কবাবু নিজে মনে শান্তি পেলেন না। তিনি ডাক্তার গুপ্তের শরণাপন্ন হলেন। বললেন, আমায় কোনো একটা ওষুধ দিন তো, যাতে আমার অন্য মনস্কতা কিছুটা কমে, কাজে বড় অসুবিধা হচ্ছে। ডাক্তার গুপ্ত মৃগাঙ্কবাবুর দিকে কিছুক্ষণ চেয়ে থেকে বললেন, আপনার চেহারাটা দেখেও ভালো লাগছে না। আপনার ওজন কমেছে, চোখের তলায় কালি পড়েছে। শুধু ওষুধে তো কাজ হবে না, আপনার ছুটি পাওনা আছে? তা আছে, আমি গত 2 বছর ছুটিই নিইনি। তাহলে দিন 7 জন্য ছুটি নিয়ে কোথাও ঘুরে আসুন, আপনার চেঞ্জের দরকার। অবশ্যই আমি একটা ওষুধও লিখে দিচ্ছি, কিন্তু শুধু ওষুধে কাজ হবে না। মৃগাঙ্কবাবু 10 দিনের ছুটি নিলেন। কোথায় যাওয়া যায়? কাশিতে তার এক খুড়তুতো ভাই থাকেন, 64 ঘাটের ওপরেই বাড়ি। 24 ঘন্টা গঙ্গার হাওয়ায় উপকার হওয়ার সম্ভাবনা আছে। ভাই মৃগাঙ্কবাবুকে অনেকবার যেতে লিখেছেন, কিন্তু যাওয়া হয়ে ওঠেনি। মৃগাঙ্কবাবু কাশি যাওয়া ঠিক করলেন। কাশিতে যে চতুর্দিকে এত বাঁদর সেটা মৃগাঙ্কবাবুর খেয়াল ছিল না। রাস্তায় ঘাটে, বাড়ির ছাদে, গাছের ডালে, মন্দিরের গায়ে সর্বত্র বাঁদর। ভাই নীলরতনকে বলাতে তিনি বললেন, এখানে কি বাঁদর দেখছেন, চলুন আপনাকে দুর্গাবাড়ি দেখিয়ে আনি, বাঁদর কাকে বলে বুঝতে পারবেন। ভাইয়ের সঙ্গে দুর্গাবাড়িতে গিয়ে মৃগাঙ্কবাবু চক্ষু চড়ক গাছ। ফটক দিয়ে চত্বরে ঢুকতেই প্রায় 50-60টা বাঁদর এদিক ওদিক থেকে ছুটে এসে মৃগাঙ্কবাবুকে ঘিরে ধরল। তাদের কিচিরমিচির শব্দে কান পাতা যায় না। দাঁড়ান, চিনে বাদাম কিনে আনি, বললেন নীলরতন। আশ্চর্য এই যে বাঁদরের মধ্যে পড়েও মৃগাঙ্কবাবুর অস্বস্তি লাগছিল না। এসব বাঁদর যেন সকলেই তার চেনা, বহুদিন পরে বহু আপনজনের মধ্যে এসে পড়েছেন তিনি। মৃগাঙ্কবাবু দুর্গাবাড়িতে গিয়েছিলেন কাশি আসার 3 দিন পরে। 5ম দিন থেকে তিনি অনুভব করলেন কথা বলার সময় খেই হারিয়ে ফেলছেন, তাকে বারবার ইয়ে বলতে হচ্ছে। অতি সহজ সাধারণ বাংলা কথাও তিনি ভুলে যাচ্ছেন। নীলরতন শুধু বলেছেন, মৃগাঙ্কদা, আজ দশাশ্বমেধ ঘাটে ভালো কীর্তন আছে, আমি আপিস থেকে ফিরে তোমায় নিয়ে যাব। নীলরতন একটা ব্যাংকে চাকরি করে।
মৃগাঙ্কবাবুর কানে কীর্তন কথাটা কেমন অচেনা মনে হলো। বললেন, কোথায় যাবার কথা বলছিস? দশাশ্বমেধ ঘাট যাবে? ইয়ে, দশা দশাশ্বমেধ ঘাট কেন? সেখানে কি আছে? বললাম যে আজ সন্ধ্যায় ভালো কীর্তন আছে, তোমার খুব ভালো লাগবে, তুমি তো কীর্তনের খুব ভক্ত ছিলে। ও, কীর্তন, ইয়ে, তা যারা করবে কীর্তন তারা মানুষ তো? ই আবার কি কথা মৃগাঙ্কদা, মানুষ ছাড়া কি বাঁদরে করবে নাকি? ইয়ে, মানুষ তো মানে এককালে বাঁদরই ছিল। যা, তুমি বড় আজে বাজে বকছো মৃগাঙ্কদা, এ ধরনের রসিকতা ভালো লাগে না। আমি চলি আপিসে, 5:30টায় এসে তোমাকে নিয়ে যাব। সন্ধ্যায় নীলরতনের সঙ্গে কীর্তন শুনতে গিয়ে মৃগাঙ্কবাবু একটা আশ্চর্য জিনিস অনুভব করলেন। তার বারবার মনে হতে লাগলো যেন বাঁদরের দলই খোল করতাল বাজিয়ে গান গাইছে। এক অদ্ভুত অভিজ্ঞতা। কীর্তন থেকে ফিরে এসে খাওয়া দাওয়া সেরে নীলরতন বললেন তাকে একবার যেতে হবে মাধববাবুর কাছে, যেতে হবে বাঙালি টোলায়। 8 ঘন্টার মধ্যে ঘুরে আসছি মৃগাঙ্কদা, আমার হোমিওপ্যাথিক ওষুধটা ফুরিয়ে গেছে, উনি ডাক্তার নিজেই ওষুধ বানিয়ে দেন। নীলরতন চলে যাওয়ার পর মৃগাঙ্কবাবু বুঝতে পারলেন তার একবার বাঁদরের মতো হেঁটে দেখতে ইচ্ছা করছে। খাটের পাশে মেঝের ওপর উপুর হয়ে সামনের হাত দুটোকে পায়ের মতো ব্যবহার করে মৃগাঙ্কবাবু ঘরে কয়েকটা চক্কর মারলেন। 4 চক্কর খাবার পর ঘরের দরজায় চোখ পড়তে দেখলেন নীলরতনের চাকর রামলাল চোখ ছানা বড়া করে মুখ হাঁ করে চৌকাঠের ঠিক বাইরে দাঁড়িয়ে আছে। মৃগাঙ্কবাবু দাঁড়িয়ে পড়লেন, তারপর রামলালের দিকে চেয়ে বললেন, ইয়ে, অত অবাক হওয়ার কি আছে? কাশিতে থাকিস আর বাঁদর দেখিসনি কখনো? রামলাল কিছু না বলে ঘরে ঢুকে বিছানা করতে লাগলো। মৃগাঙ্কবাবু বাকি যে কদিন ছিলেন কাশিতে সে কদিন প্রায় কথাই বলেননি। নীলরতন একবার বললেন, কি হলো মৃগাঙ্কদা, আপনি এমন চুপ মেরে গেলেন কেন? শরীর টরীর খারাপ হয়নি তো? মৃগাঙ্কবাবু বললেন, শরীর শরীর তো ঠিকই আছে, মানে আসলে বাঁদর থেকে মানুষ যেমন হয় তেমন মানুষ থেকেও বাঁদর, মানে বিবর্তনের উল্টো আর কি। নীলরতন বেশ অবাক হয়ে গেলেন, যদিও খুলে কিছু বললেন না। মৃগাঙ্কদার মাথাটা ঠিক আছে তো? একবার মাধব ডাক্তারকে দেখালে হতো না? 2 দিন পরে মৃগাঙ্কবাবু কলকাতায় ফিরে এলেন। হাতে সুটকেস নিয়ে হাজরা লেনে তার বাড়িতে ঢুকতেই সামনে চাকর দাশরথী পড়ল। পুরনো চাকর একগাল হেসে বলল, বাবু ফিরেছেন, সব মঙ্গল তো? মৃগাঙ্কবাবু বললেন, হুপ। দাশরথী হো হো করে হেসে বলল, কাশিতে খুব বাঁদর না বাবু, আমি একবার গিয়েছিলাম ছেলেবেলায়। মৃগাঙ্কবাবু বললেন, হুপ। এই ঘটনার 4 দিন পরে কলকাতার সব খবরের কাগজেই খবরটা বেরোলো। চিড়িয়াখানার একজন কর্মচারী গতকাল ভোরে শিম্পাঞ্জির খাঁচার সামনে মাটিতে একটি বাঁদর শ্রেণীর জীবকে পড়ে থাকতে দেখে। জানোয়ারটা ঘুমোচ্ছিল, বোধহয় মাঝরাত্রিরে পাঁচিল টপকে ঢুকেছে। চিড়িয়াখানার সুপারিনটেন্ডেন্ট জানিয়েছেন এই শ্রেণীর বাঁদর আগে দেখা যায়নি। ঘোড়া ও গাধার সংমিশ্রণে যেমন নতুন জানোয়ার খচ্চরের সৃষ্টি হয়, এও হয়তো 2 শ্রেণীর বাঁদরের সংমিশ্রণে সৃষ্ট একটি নতুন প্রাণী। প্রাণীটি বেঁচে আছে এবং বাঁদরের মতোই খুব ভাব কিচিরমিচির শব্দ করছে। সবচেয়ে আশ্চর্য এই যে বাঁদরটির বাঁ হাতের অনামিকায় একটি আংটি পরানো, তাতে নীলের উপর সাদা দিয়ে মিনে করে লেখা ইংরেজি অক্ষর এম। সকলকে অনেক ধন্যবাদ।